আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি 2025-26 সেশনে আমরা এই ইউনিট বিজ্ঞান অনুষদ নিয়ে আজকে আলোচনা করব। তো বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, এখানে কিন্তু কন্ডিশন, প্রতিটা সাবজেক্ট পাওয়ার জন্য কন্ডিশন আছে। এই কন্ডিশনের কারণেই কিন্তু অনেকে অনেক ভালো নম্বর পেয়েও কিন্তু পাচ্ছে না। তার দেখা গেল তার মেরিট পজিশন অনেক ভালো, কিন্তু এই যে প্রতিটা সাবজেক্টে যে কন্ডিশন আছে, এই কন্ডিশন পূরণ না করার কারণে কিন্তু সে সাবজেক্টটা পাচ্ছে না এবং মিস হয়ে যাচ্ছে। আর আমরা দেখলাম যে ভালো ভালো সাবজেক্ট গুলোতে যে কন্ডিশন, ওই কন্ডিশন পূরণ করার না কারণে কিন্তু আমাদের 24-25 সেশনে কিন্তু আসন অনেক খালি ছিল। পরবর্তীতে কিন্তু বিশেষ সত্ত্বে কিন্তু আবার ডাকা হয়েছে। বারবার আমরা দেখছি যে কতগুলা বারবার মাইগ্রেশন হয়েছে, বারবার ওয়েটিং লিস্ট একদম 8 বার 10 বার পর্যন্ত কিন্তু ডেকে তারপর আসন পূরণ করা হয়েছে। আর আমরা অনেকে কিন্তু এই জিনিসটা জানা না যে বিজ্ঞান অনুষদে কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য কিন্তু আলাদা করে আসন আছে। ওই আসনে অল্প আসন হইলেও, মানে 75টা আসন হইলেও, ওইখানে কিন্তু প্রতিযোগিতা অনেক কম, অনেক কম। মানে ওখানে কন্ডিশনের কারণে কিন্তু অনেকে আবেদন করতে পারে না। যারা আবেদন করে তারা একটু পাস করলেই কিন্তু সহজে সাবজেক্ট পেয়ে যায়। সেম এখানেও একই অবস্থা। ভালো ভালো সাবজেক্ট গুলোতে যে কন্ডিশন পূরণ করলে কিন্তু খুব সহজে কিন্তু সাবজেক্ট পেয়ে যাচ্ছে। তো আমরা আজকে বিজ্ঞান অনুষদের যে কন্ডিশন এবং কি কি আবেদনের যোগ্যতা, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। প্রথম কথা যেটা, সেটা হলো আবেদনের যোগ্যতা যেটা লাগবে, সেটা হলো আমাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েট মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় আমাদেরকে অবশ্যই আমাদের পাশের ইয়ার থাকতে হবে 2025। শুধুমাত্র 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাই মাত্র আবেদন করতে পারবে, আর সেকেন্ড টাইমের কোনো সুযোগ নাই। এবং যারা 2024 সালে পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু কোনো সুযোগ নাই। তার মানে এখানে কোনো সেকেন্ড টাইম নাই, কোনো সেকেন্ড টাইমের নম্বর কর্তন নাই, কোনো কিছু নেই। শুধুমাত্র যারা এসএসসি পরীক্ষা 2025 সালে দিয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে। আর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে মানে মাধ্যমিক যেটা, মাধ্যমিকের ক্ষেত্রে কন্ডিশন অনেক কম। সেক্ষেত্রে আমাদের 2020, 2021, 2022, 2023 পর্যন্ত এই 4টা সালে যারা পরীক্ষা দিয়েছে সবাই কিন্তু আবেদন করতে পারবে, ওটাতে সমস্যা নাই। কিন্তু কন্ডিশন হলো এসএসসি পরীক্ষাটা অবশ্যই 2025 সালে হতে হবে। এবার আমরা দেখবো আমাদের জিপিএস এর যোগ্যতা। এক্ষেত্রে কিন্তু বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সকল শাখার জন্য কিন্তু আলাদা আলাদা জিপিএ কন্ডিশন আছে। বিজ্ঞানের ক্ষেত্রে জিপিএ কন্ডিশন যেটা, সেটা হলো চতুর্থ বিষয় সহ মিনিমাম আমাদের 3.50 থাকতে হবে এবং দুইটা মিলে টোটাল 8.00 থাকতে হবে। এটা হলো আমাদের বিজ্ঞানের জন্য কন্ডিশন। আর মানবিক, বাণিজ্য বা সাধারণ আরো অন্যান্য যে শাখাগুলো আছে তাদের জন্য যে কন্ডিশন, সেটা হলো দুইটা মিলে আমাদের মিনিমাম 7.50 থাকতে হবে এবং দুটো মিলে টোটাল 7.50 এবং মিনিমাম, সেটা এসএসসি বা এসএসসি দুটাতে মিনিমাম 3.00 থাকতে হবে। এটা হলো আমাদের জিপিএ কন্ডিশন। এবার আমরা দেখবো আমাদের পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে এবং পরীক্ষার সময় কত, এমসিকিউর জন্য কত, লিখিত, এগুলো আমরা বিস্তারিত দেখতেছি। প্রথমে এমসিকিউ পরীক্ষার নম্বর হলো 60 আর লিখিত পরীক্ষার নম্বর হলো 40। টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা। পরীক্ষার সময় হলো আমাদের 1 ঘন্টা 30 মিনিট। এই ক্ষেত্রে আমরা এই 1 ঘন্টা 30 মানে 90 মিনিট, এই 90 মিনিটে এমসিকিউর জন্য আমরা সময় পাবো 45 মিনিট আর লিখিত পরীক্ষার জন্য আমরা সময় পাবো 45 মিনিট। তার মানে 1.5 ঘন্টা পরীক্ষা। এই ক্ষেত্রে আমাদের পরীক্ষা পদ্ধতিটি এমসিকিউ এবং লিখিত দুটোই আছে, সময় হলো 45 মিনিট করে। আরো বিস্তারিত জানবো এখানে কন্ডিশন একটা একটা করে, আমরা সবগুলো পয়েন্ট সম্পর্কে বলবো। প্রথম 4 নম্বর পয়েন্ট যেটা বলছে নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক আমাদের নাই, সরি, নেগেটিভ মার্ক বলতে আমি সেকেন্ড টাইমের যে নেগেটিভ মার্ক সেটা নাই। আর আমাদের এমসিকিউ পরীক্ষায় যে ভুল উত্তরের জন্য যে নেগেটিভ মার্ক সেটা আছে। যেহেতু সেকেন্ড টাইম, আমি এই কথাটা বারবার কেন বলতেছি, সেকেন্ড টাইম যেহেতু নাই, সো নম্বরের কথা আসবে না। আমাদের সরাসরি এমসিকিউ পরীক্ষার যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটা ভুলের জন্য 0.25 নম্বর কাটা হবে। এরপর আমাদের সেকেন্ড টাইম নাই। 5 নম্বর, 5 নম্বরের ক্ষেত্রে অবশ্যই এমসিকিউ পরীক্ষা যে 60 নম্বরের পরীক্ষা হবে সেখানে আমাদের অবশ্যই 24 নম্বর পেতে হবে। এমসিকিউ পরীক্ষায় 24 পাওয়ার পরে কিন্তু লিখিত পরীক্ষা দেখবে, লিখিত পরীক্ষার খাতা তারপরে দেখবে। কেউ যদি এমসিকিউ পরীক্ষায় 24-এর নিচে পায় তাহলে তার আর লিখিত খাতা মূল্যায়ন করা হবে না, ওটা দেখবেও না, বাদ, তার পরীক্ষা বাতিল। এরপরে লিখিত পরীক্ষার কন্ডিশন যেটা, সেটা হলো এমসিকিউ পরীক্ষা 24 আর লিখিত পরীক্ষা মিনিমাম আমাদের অবশ্যই 12 পেতে হবে। তার মানে কি, এমসিকিউ পরীক্ষার 5 নম্বর হলো 24, লিখিত পরীক্ষার 5 নম্বর হলো 12, তাহলে 24 আর 12 হলো আমাদের 36। তার মানে 5 নম্বর কিন্তু 36 না, মিনিমাম 5 নম্বর যেটা সেটা হলো 40। দুইটার মধ্যে এমসিকিউ এবং লিখিত আলাদা আলাদা হলো 12 আর 24, কিন্তু দুইটা মিলে আমাদের 5 নম্বর অবশ্যই
মিনিমাম 40 পেতেই হবে, তারপরে হিসাব নিকাশ। এরপর আমরা দেখবো আরেকটা জিনিস, আমাদের পরীক্ষার মান বন্টন। পরীক্ষার মান বন্টনটা বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা করে দেওয়া আছে। সেক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য আমাদের যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে সেটা কেমন হবে প্রশ্নের প্যাটার্ন, সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা হবে এরকম। বিজ্ঞানের জন্য আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা বিষয়ে অ্যান্সার করা, উত্তর দেওয়া অবশ্য বাধ্যতামূলক, সেক্ষেত্রে 25-25 করে দুটাতে 50। আর আমাদের ম্যাথ, বায়োলজিতে যদি দুটা আমরা আনসার করে ফেলি তাহলে সেক্ষেত্রে 25-25-50 টোটাল 100 হয়ে গেছে। কিন্তু কেউ যদি এমন চায় যে আমি ম্যাথ বা বায়োলজি যে কোনো একটা দিব আর একটা দিব না, তাহলে সেক্ষেত্রে ওটার পরিবর্তে সে বায়োলজি, বাংলাতে 25, ইংরেজিতেও 25, বাংলা বা ইংরেজি যে কোনো একটা সাবজেক্ট সে দিতে পারবে। কিন্তু অর্থাৎ এক্ষেত্রে ম্যাথ বা বায়োলজি যার চতুর্থ বেশি যেটা থাকে সেটার পরিবর্তে সে চাইলে ম্যাথ অথবা ইংলিশ যে কোনো একটা সাবজেক্ট দিতে পারে। এই সাইডটাতে 4-25-এ 100 নম্বরের পরীক্ষা। এবার আমরা যদি মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে দেখি, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই যে এখানে লিখে দিয়েছি, তাদের ক্ষেত্রে পরীক্ষার যে কন্ডিশন সেটা হলো বাংলা, ইংলিশ এবং আইসিটি এই তিনটাতে উত্তর দেওয়া বাধ্যতামূলক, এবং তিনটাতে 25 করে 75 কনফার্ম দিতেই হবে। আর বাকি যে 25 নম্বর সেটা হয় ম্যাথ অথবা আমাদের পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ভূগোল, এগুলোর মধ্যে যে কোনো একটাতে 25 নম্বর, আর আগে 75, টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে বাণিজ্যের ক্ষেত্রে। এরপর আমাদের সাবজেক্টের কন্ডিশনগুলো আমরা দেখব। তার আগে মেধা তালিকা কিভাবে তৈরি করা হবে। এই যে আমাদের প্রিলি পরীক্ষা এবং লিখিত পরীক্ষা, সাথে আমাদের জিপিএ এর উপর নম্বর আছে কিন্তু 20, সেক্ষেত্রে আমরা এসএসসি পরীক্ষা জিপিএ যেটা এটাকে 2 দ্বারা গুণ করব, আর এসএসসি পরীক্ষা জিপিএ কে 2 দ্বারা গুণ করব, টোটাল 10 করে 20। এই 20 আর আমাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষার যে নম্বর দুটা মিলে আমাদের টোটাল যে স্কোরটা হবে ওইটা দিয়ে আমাদের মেধা তালিকা তৈরি করা হবে। এক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কেউ যদি এমন হয় যে প্রিলি, লিখিত এবং হলো তার দুইটা জিপিএ সহ দেখা গেল দুজনে 80-80 পাইছে, বা দুজনে 60-60 বা 50-50, দুজনের নম্বর যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে মেধা তালিকা কিভাবে হবে, তখন কন্ডিশন দেখবে যে ফিজিক্স, কেমিস্ট্রিতে দুইটা যোগ করলে কার কত হয়। যদি দেখে যে দুইটা জনের সমান সমান, তাহলে কন্ডিশন মিলল না। এরপর আবার দেখবে যে তাদের জিপিএ চতুর্থ বিষয় ছাড়া কত। এই জিনিসগুলো দেখে কন্ডিশন করে তারপরে যাই মেধা তালিকা। যার এই ক্ষেত্রে ভালো থাকে তাহলে সে হবে আগে আর ও হবে পরে, জাস্ট একটা তালিকা ব্যবধান হবে এই ক্ষেত্রে। এরপরে আমরা এবার দেখবো আমাদের টোটাল আসন সংখ্যা কত। আমাদের বিজ্ঞান অনুষদ মানে এই ইউনিটে কিন্তু আসন হলো 1896টা। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য 1820টা, আর মানবিক এবং সাধারণ শাখার জন্য 51টা, আর বাণিজ্য শাখার জন্য 25টা, টোটাল আমাদের 1896টা আসন এই ইউনিটে। তো এই ক্ষেত্রে মানবিক, বাণিজ্য এবং সাধারণ যে শাখা আছে তাদের জন্য যে সাবজেক্টগুলো এবং তাদের কন্ডিশন, তাদের জন্য সাবজেক্ট আছে 4টা, একটা গণিত, আর একটা পরিসংখ্যান, মনোবিজ্ঞান, ভূগোল। এই ক্ষেত্রে গণিতের জন্য মানবিক এবং সাধারণ শাখার জন্য আসন আছে 3টা, আর বিজ্ঞানের জন্য তো 127টা, টোটাল 130টা। পরিসংখ্যানের ক্ষেত্রে মানবিকের জন্য আসন আছে 3টা, বিজ্ঞানের জন্য 87টা, টোটাল 90টা। মনোবিজ্ঞান আবারও বলতেছি, মানবিক এবং বাণিজ্য শাখার আসন কম হলেও একেবারে কম না, 76টা আসন কম না, প্রতিযোগী কিন্তু একদমই কম, একদমই কম, কারণ কন্ডিশন গুলো পূরণ না করার কারণে সাবজেক্ট কিন্তু আরো অনেক বেশি আছে। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ যেমন বায়োকেমিস্ট্রি, অণুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, রোবোটিক্স, যে গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর কন্ডিশন বলছে, আমি সবগুলো বলি নাই। সবগুলা যদি এগুলা এই কন্ডিশন গুলা ছাড়া আরো অনেক সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের কারো যদি কোনো কন্ডিশন জানার দরকার হয় বা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করলে কিন্তু আমি রিপ্লাই দেবো। তো আমরা এখানে দেখি মানবিক, বাণিজ্য এবং সাধারণ শিক্ষার যে সাবজেক্টগুলো, এক্ষেত্রে গণিতে বলছি পরিসংখ্যান, মনোবিজ্ঞানের ক্ষেত্রে মানবিকে কিন্তু 20টা আসন আছে, বাণিজ্যতেও 20টা আসন আছে, আর বিজ্ঞান শাখার জন্য 40টা। ভূগোলের ক্ষেত্রে ভূগোল এবং পরিবেশের জন্য যে সাবজেক্ট সেটাতে 80 আসনের মধ্যে মানবিকের জন্য 25টা, বাণিজ্যের জন্য 5টা, বিজ্ঞানের জন্য 50টা, টোটাল 80টা। এই আমাদের মানবিক এবং বাণিজ্যের যে কন্ডিশন সেটা আমরা দেখলাম, মানে আসনের যেটা আসনটা আমরা দেখলাম। এবার দেখবো মানবিক এবং বাণিজ্য শাখার জন্য যে সাবজেক্ট পাওয়ার কন্ডিশন। সবাই কি গণিত সাবজেক্ট পাবে না, সেক্ষেত্রে অবশ্যই তার এসএসসি পরীক্ষা মানে ইন্টারমিডিয়েট অবশ্যই তার গণিত থাকতে হবে, এবং গণিতে ন্যূনতম জিপিএ কিন্তু এ গ্রেড থাকতে হবে, এবং যে পরীক্ষা হবে
প্রিলি এবং লিখিত পরীক্ষা যে 25 নম্বরের ম্যাথ পরীক্ষা, ওই ম্যাথ পরীক্ষা তার 25 থেকে মিনিমাম 10 পাইতে হবে, তাহলে সে মানবিক হোক আর বাণিজ্যিক হোক সে এখানে এই ম্যাথ সাবজেক্টে পড়তে পারবে। ঠিক তেমনি পরিসংখ্যানে যদি মানবিক বা বাণিজ্য শাখা থেকে কেউ পড়তে চায় তাহলে সেক্ষেত্রে তার সেম ম্যাথে অবশ্যই এ গ্রেড থাকতে হবে এবং ম্যাথ পরীক্ষায় তার মিনিমাম 10 পেতে হবে। এরপরে মনোবিজ্ঞানের ক্ষেত্রে যেটা দেখলাম আমরা, মনোবিজ্ঞান হোক, গণিত হোক বা ভূগোল হোক, পরিসংখ্যান, অর্থনীতি, যে কোনো একটা সাবজেক্ট হোক, এখানে তার অবশ্যই যে কোনো একটাতে যেটা অ্যান্সার করে আর কি সে ওটাতে অবশ্যই লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা 25 থেকে 10 পেতে হবে। তারপরে ভূগোলের ক্ষেত্রে যে কন্ডিশন, ভূগোল এবং পরিবেশ এই সাবজেক্টটা পেতে হলে তাকে অবশ্যই ভূগোলে বা বাংলা, ইংলিশ এবং আইসিটি এগুলোতে মিনিমাম বি গ্রেড থাকতে হবে। আর পরীক্ষায় ইংলিশ অথবা মনোবিজ্ঞান, ইংলিশ, মনোবিজ্ঞান এবং ভূগোল এই তিনটা বিষয়ে আমাদের মিনিমাম 8 করে নম্বর পেতে হবে 25 থেকে, তাহলে সে এই সাবজেক্টগুলো পাবে। এই হলো আমাদের মানবিক এবং বাণিজ্য নিয়ে সকল প্রশ্ন। কারো কিছু জানা থাকলে আমি সেটা অবশ্যই রিপ্লাই দিব। এখন আমরা দেখব সায়েন্সের অনেকগুলো সাবজেক্ট আছে, এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে আলোচনা করতেছি। যেমন অ্যাপ্লাইড ম্যাথ, ফলিত গণিত, যেটা এটাতে যদি আমাদের সাবজেক্ট পেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েটের মানে উচ্চ মাধ্যমিকের ম্যাথে জিপিএ মিনিমাম 4 পয়েন্ট মানে এ গ্রেড পেতে হবে এবং পরীক্ষায় প্রিলি এবং লিখিত পরীক্ষায় ম্যাথে থাকতে হবে 12, ফিজিক্সে থাকতে হবে মিনিমাম 8 নম্বর। এবার আমরা দেখি বায়োকেমিস্ট্রি, প্রাণ রসায়ন, যেটা এটাতে কেমিস্ট্রিতে থাকতে হবে এ গ্রেড, বায়োলজিতে থাকতে হবে এ মাইনাস, ম্যাথে থাকতে হবে এ মাইনাস এবং ভর্তি পরীক্ষার নম্বর কেমিস্ট্রিতে পাইতে হবে 12.5, বায়োলজিতে পাইতে হবে 12.5। এরপর আমাদের অণুজীব বিজ্ঞানের ক্ষেত্রে যে কন্ডিশন, সি মানে কেমিস্ট্রিতে পাইতে হবে এ গ্রেড, বায়োলজিতে এ গ্রেড, ম্যাথে বি গ্রেড পেতে হবে। আর নম্বর হলো আমাদের কেমিস্ট্রিতে 12 পেতে হবে, বায়োলজিতে 12 পেতে হবে। এরপর আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে কন্ডিশন, সেক্ষেত্রে কেমিস্ট্রিতে পাইতে হবে বি গ্রেড, বায়োলজিতে বি গ্রেড, ম্যাথে বি গ্রেড এবং কেমিস্ট্রি, বায়োলজিতে পরীক্ষায় লিখিত পরীক্ষা 25 থেকে, প্রিলি এবং লিখিত পরীক্ষা মানে ভর্তি পরীক্ষা 25 থেকে অবশ্যই কেমিস্ট্রিতে 10, বায়োলজিতে 10 পেতে হবে। এরপর আমাদের ট্রিপল ই মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং হলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই দুইটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যদি আমাদের পেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এসএসসি পরীক্ষার মানে উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে এ গ্রেড এবং ম্যাথে এ গ্রেড থাকতে হবে এবং নম্বরের যে কন্ডিশন এটা অনেকে পূরণ করতে পারে না, যার কারণে এই সাবজেক্টটা ভালো নম্বর পেয়েও কিন্তু এই সাবজেক্টটা পায় না শুধু কন্ডিশন পূরণ করার কারণে। সেই কন্ডিশনটা কি, ফিজিক্সে ভর্তি পরীক্ষা 25 থেকে 15 পেতে হবে এবং ম্যাথে ভর্তি পরীক্ষা 25 থেকে 15 পেতে হবে। এটার কারণে কিন্তু অনেকেই সাবজেক্টটা পায় না, মিস হয়ে যায়। এরপর আমাদের রোবোটিক্স সাবজেক্ট যদি কেউ পড়তে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফিজিক্সে এ গ্রেড, ম্যাথে এ গ্রেড এবং ভর্তি পরীক্ষায় ফিজিক্সে 13, ম্যাথে 13 পেতে হবে 25 থেকে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই ফিজিক্সে এ গ্রেড, ম্যাথে এ গ্রেড এবং ভর্তি পরীক্ষায় ফিজিক্সে লিখিত 25 থেকে 13 এবং ম্যাথে 25 থেকে 13 পেতে হবে। এই ছিল আমাদের সাবজেক্ট কন্ডিশন এবং আবেদনের যোগ্যতা, জিপিএস যোগ্যতা, পরীক্ষার মান বন্টন, আসন সংখ্যা সবকিছু আমাদের এখানে দেওয়া আছে। এরপরে যদি কারো কোনো কিছু প্রশ্ন জানার থাকে সেটা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।